নমস্কার, টার্গেট সাফল্যের তরফ থেকে আবার একটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। আপনাদের যদি প্রোগ্রামটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার আগে অনুরোধ যে আমার প্রোগ্রামটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যা সাজেশন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজকের অনুচ্ছেদটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে অনুচ্ছেদটি একবার পড়ে নেওয়া যাক। রথ উপলক্ষে কেতুপুরে কোনো রকম ধুমধাম হয় না। পদ্মার ওপারে আছে সোনাখালি গ্রাম, রথের উৎসব হয় সেইখানে। সোনাখানির জমিদারের ছোট একটা রথ বাহির হয়। সোনাখালি হইতে মোহনপুর অবধি 10 মাইল লম্বা একটি উঁচু পথ আছে। বর্ষাকালে এই পথটি এই অঞ্চলের জলের নিচে ডুবিয়া যায় না। পথটির নাম 6 কোষের পথ। নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। সোনাখালীর জমিদারদের রথ এই পথ ধরিয়া 1/2 মাইল খানেক গিয়া অন্নবাবার মাঠের একপাশে থাকে 7 দিন। তারপর উল্টা রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। স্থানটির অন্নবাবার মাঠ নাম হওয়ার একটু ইতিহাস আছে। অনেকদিন আগে এই অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এই মাঠে আস্তানা গাড়েন এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন। নিজের বলিতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না। শোনা যায় এমনই আশ্চর্য ছিল মানুষের উপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষপীড়িত নরনারীদের বিতরণ করিত অন্ন। ব্যাপারটা যে ঠিক এইরকমই ঘটিয়াছিল তার কোনো প্রমাণ এখন আর নাই। যেসব বড় বড় উনানে সেই বিরাট ক্ষুধাযজ্ঞের আগুন জ্বলিত, আজ তাহার একটু কালির দাগ পর্যন্তও কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। তো প্রথমে অনুচ্ছেদটিকে ছোট ছোট বাক্যে ভাগ করে নেওয়া যাক। প্রথম বাক্যটি আছে, রথ উপলক্ষে কেতুপুরে কোনো রকম ধুমধাম হয় না। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধুমধামের ইংলিশ পম্প। রথ উপলক্ষে অন দি অকেশন অফ চ্যারিয়ট অথবা অন দি ইভেন্ট অফ চ্যারিয়ট। চ্যারিয়ট মানে হচ্ছে রথ। তো সেন্টেন্সটা যদি আমরা দেয়ার দিয়ে করি তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে, অন দি অকেশন অফ দি চ্যারিয়ট দেয়ার ইজ নো পম্প ইন কেতুপুর। পম্পের জায়গায় আমরা সেরেমনি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সটি হয়ে দাঁড়াবে, অন দি ইভেন্ট অফ দ্য চ্যারিয়ট দেয়ার ইজ নো সেরেমনি ইন কেতুপুর। বাক্য দুটো অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো বাক্যই সবিশেষভাবে একই অর্থ বহন করছে। চলে আসে যাক পরের বাক্যে। পরের বাক্যটি আছে, পদ্মার ওপারে আছে সোনাখালি গ্রাম, রথের উৎসব হয় সেইখানে। তো রথের উৎসবের ইংলিশ কি? চ্যারিয়ট ফেস্টিভ্যাল অর ফেস্টিভ্যাল অফ দ্য চ্যারিয়টস। ওপারে ইংলিশ অন দি আদার সাইড, নদীর ওপারে অন দি আদার সাইড অফ দ্য রিভার। তো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে সেন্টেন্সটি কি লিখতে পারি? অন দি আদার সাইড অফ দি রিভার পদ্মা দেয়ার ইজ এ ভিলেজ নেমড সোনাখালি হোয়ার দ্য চ্যারিয়ট ফেস্টিভ্যাল টেক্স প্লেস। পদ্মার অন্যদিকে একটি গ্রাম আছে যার নাম সোনাখালি, সেখানে চ্যারিয়ট ফেস্টিভ্যাল হয়। যেভাবে ইংলিশটা লেখা হয়েছে ট্রান্সলেট করে সেটা বলা হলো। এবার যদি ট্রান্সলেশনটা একটু বদলে নেওয়া যায়, আমরা যদি চ্যারিয়ট ফেস্টিভ্যালকে ফেস্টিভ্যাল অফ চ্যারিয়টস, অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল অফ চ্যারিয়ট হচ্ছে রথ উৎসবকেই বলা হয়েছে। দ্য ফেস্টিভ্যাল অফ চ্যারিয়টস ইজ হেল্ড, অনুষ্ঠিত হয়, অ্যাট সোনাখালি ভিলেজ হুইচ ইজ অন দি আদার সাইড অফ দি রিভার পদ্মা। দুটো সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স কিন্তু একটু আলাদা হয়েছে। দুটোই কমপ্লেক্স সেন্টেন্স।
দ্বিতীয়টাতে সোনাখালী ভিলেজে চ্যারিয়ট ফেস্টিভ্যাল হয় সেটাকে প্রথম আনা হয়েছে, তার উপরে পুরো ডিপেন্ড করে পুরো কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে। মানের দিক দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটি ভাবের অনেক কাছাকাছি। চলে আসি পরের সেন্টেন্সে। সোনাখালীর জমিদারের ছোট একটি রথ বাহির হয়। ছোট রথ, স্মল চ্যারিয়ট, বাইর হওয়া, কাম আউট। তো এক্ষেত্রে আমি সেন্টেন্সটা কিভাবে করতে পারি? প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এ স্মল চ্যারিয়ট অফ দ্য জমিদার অফ সোনাখালী কামস আউট। জমিদারকে জমিদার লেখা যেতে পারে, অথবা কেউ যদি ল্যান্ডলর্ডস লিখতে পারে, কোনো অসুবিধা নেই। জমিদার অ্যাকসেপ্টেড, ইংলিশ ডিকশনারিতে অ্যাকসেপ্টেড ওয়ার্ড। কামস আউট হয়ে গেল, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো ভার্বের সঙ্গে এস অ্যাড হয়ে গেছে, সেটা কামস আউট। পরবর্তী বাক্য, সোনাখালী হইতে মোহনপুর অবধি 10 মাইল লম্বা একটি উঁচু পথ আছে। তো সেন্টেন্সটি একটি দেয়ার দিয়ে হবে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে উঁচু পথকে আমরা কি লিখতে পারি? উঁচু পথ হাই রোড বলা যেতে পারে। তো আমরা সেন্টেন্সটি কিভাবে লিখবো? দেয়ার ইজ এ 10 মাইলস লং হাই রোড ফ্রম সোনাখালী টু মোহনপুর। চলে আসি পরের সেন্টেন্সে। বর্ষাকালে এই পথটি এই অঞ্চলের জলের নিচে ডুবিয়া যায় না। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। ডুবে যাওয়া, ফ্লাডেড বি হতে পারে, ফ্লাডেডও হয়, অথবা সাবমার্জও হয়। বর্ষাকাল, রেনি সিজন বা মনসুন। তো আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, ডিউরিং দ্য মনসুন অনলি দিস রোড ইন দিস এরিয়া ইজ নট সাবমার্জড। সেন্টেন্সটাকে যদি একটু অন্যরকম করা যায়, যদি আমরা প্রিপারেটরি ইটকে ব্যবহার করি, তো সেন্টেন্সটা অনেক বেশি ভাবকে সঠিকভাবে প্রকাশ করবে। তো ইন দিস এন্টায়ার এরিয়া, এই অঞ্চলে, ইন দিস এন্টায়ার এরিয়া ইট ইজ ইনডিড অনলি রোড। ইনডিড কথাটি অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, এখানে ইনডিডকে ব্যবহার করছে শব্দকে অনেক বেশি ডিপ করে বোঝাবার জন্য। ইট ইজ ইনডিড অনলি রোড হুইচ ইজ নট সাবমার্জড ইন রেনি সিজন। তো প্রথম সেন্টেন্সটিও সঠিক, দ্বিতীয় সেন্টেন্সটিও ঠিক আছে, তবে দ্বিতীয় সেন্টেন্সটি ভাবের দিক থেকে অনেক বেশি অর্থ বহন করছে। যেভাবে লেখা হয়েছে বাংলাটি, তার সঙ্গে যদি দেখা যায়, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি অনেক বেশি সঠিক। পরের বাক্য, পথটির নাম 6 কোষের পথ। সিম্পলি প্রেজেন্ট টেন্সে লিখলে ইটস নেম ইজ 6 কোষের পথ। 6 কোষ 6 কোষই থাকবে, কারণ নামের ক্ষেত্রে চেঞ্জ হয় না ওয়ার্ড। অ্যান্ড এখানে সেন্টেন্স চেঞ্জ করারও দরকার নেই। চলে আসি পরের বাক্যে। নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। নাম ছিল 6 কোষ, আর যদি দেখা যায় তাহলে 10 মাইল লম্বা, আবার 2 মাইলে 1 ক্রোশ হয়, মানে 5 মাইলের রাস্তা, সেখানে নাম হচ্ছে 6 ক্রোশ। সেই জন্যই বলা হয়েছে নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করে বাড়িয়া গিয়াছে বলা যায় না। তো আমরা সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে পারি, তো বাড়িয়া গিয়াছে মানে বলা যায় না, সেক্ষেত্রে নির্ণয় আমরা ব্যবহার করতে পারি অ্যাসার্টেন। অ্যাসার্টেন মানে নির্ণয় করা বা কোনো কিছু সঠিকভাবে বলা। বাড়িয়া গিয়াছে ইনক্রিজ মানে বাড়া। তো আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, ইট ইজ নট পসিবল টু অ্যাসার্টেন হাউ দ্য লেন্থ অফ দ্য রোড হ্যাজ ইনক্রিজড ইন দ্য নেম। আবার সেন্টেন্সটিকে যদি একটু চেঞ্জ করে নেওয়া যায়, পসিবলের জায়গায় আমরা লিখতে পারি কনসিভেবল, আর অ্যাসার্টেনের জায়গায় ডিসকভার। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে, ইট ইজ নট কনসিভেবল টু ডিসকভার হাউ দ্য লেন্থ অফ দ্য রোড হ্যাজ এক্সপ্যান্ডেড উইদিন দ্য নেম। এখানে নামের মধ্যে ওটা এক্সপ্যান্ড হয়েছে, ইনক্রিজ বাড়া, এক্সপ্যান্ড মানেও বেড়ে যাওয়া। তো অরিজিনাল রোডটা 5 ক্রোশ, নাম দেওয়া হয়েছে 6 ক্রোশ, তো এখানে এক্সপ্যান্ড হচ্ছে নামের মধ্যে। সোনাখালীর জমিদারদের রথ এই পথ ধরিয়া 1/2 মাইল খানেক গিয়া অন্ন বাবার মাঠের এক পাশে থাকে 7 দিন। রথ ইংলিশ চ্যারিয়ট, থাকা স্টেও হতে পারে, রিমেনও হতে পারে।
মাঠের এক পাশে অন ওয়ান সাইড অফ অন্ন বাবাস ফিল্ড। তো সেন্টেন্স আমরা লিখতে পারি দ্য চ্যারিয়াটস অফ জমিনদার্স, জমিদারদের রথ। দ্য চ্যারিয়াট অফ দ্য জমিনদার্স অফ সোনাখালী ট্রাভেল half a mile along this path and stay on one side of Anna Baba's field for 7 days. এখানে কেউ যদি রিমেন দিয়ে করে, দ্য চ্যারিয়াটস অফ দ্য জমিনদার অফ সোনাখালী, দ্য চ্যারিয়াট অফ দ্য জমিনদার্স অফ সোনাখালী ট্রাভেল হাফ এ মাইল অ্যালং দিস পাথ। এই পথ ধরিয়া জমিদারের যে রথ সেটা আধ মাইল যেত, অ্যান্ড রিমেন অন ওয়ান সাইড অফ আন্না বাবাস ফিল্ড ফর 7 days। 7 দিন মাঠের এক পাশে সেটা থাকতো। তো এখানে আমি দুটো সেন্টেন্স করা হয়েছে, এটা কম্বাইন সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তী বাক্যটি কি আছে, তারপর উল্টো রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। তো উল্টো রথের তো কোনো ইংলিশ হয় না, উল্টো রথই থাকবে। রওনা হওয়াকে আমরা কি লিখি, সেট আউট। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখতে পারি, দেন অন দি ডে অফ উল্টো রথ ইট সেটস আউট অ্যাগেন টুয়ার্ডস দ্য জমিনদারস হাউস। এখানে ইট বলতে সেই রথটি, সেই ছোট রথ, সোনাখালীর জমিদারদের যে ছোট রথটি বের হতো, যেটা আন্না বাবার মাঠের পাশে 7 দিন থাকতো, সেই রথটি সম্বন্ধে বলা হয়েছে। এবারে এই সেন্টেন্সটিকে যদি আমরা সেট আউটকে ব্যবহার না করে রিটার্ন দিয়ে করে থাকি সেন্টেন্সটি, তাহলে একটু পরিবর্তন হবে স্ট্রাকচারে। রিটার্ন যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আগেন লেখার কোনো দরকার নেই। তো আমরা এখানে কিভাবে করতে পারি রিটার্ন দিয়ে, দেন অন দি ডে অফ উল্টো রথ ইট রিটার্নস টু দ্য জমিনদারস হাউস। এখানে দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের থেকে কিন্তু অনেক বেশি যথাযথ যদি ভাবের দিক থেকে দেখতে হয়। পরবর্তী বাক্যে চলে আসি। স্থানটির অন্ন বাবার মাঠ নাম হওয়ার একটা ইতিহাস আছে। তো সেন্টেন্সটা এটাও প্রেজেন্ট ইনডেফিনিটে হবে। তো সেন্টেন্সটা ইতিহাস, হিস্ট্রি। তো আমরা এখানে সহজ সরল সেন্টেন্স, দ্য প্লেস হ্যাজ এ লিটল হিস্ট্রি অফ বিইং দ্য নেম অফ আন্না বাবাস ফিল্ড। এবার যদি একটু সামান্য চেঞ্জ করে দেওয়া যায় সেন্টেন্সটাকে, তো এটা লেখা যায় এইভাবেও, দ্য নেম ইটসেলফ বিয়ার্স আ হিস্ট্রি অফ দিস নেম। এখানে বিয়ার মানে বহন করা। তো এক্স্যাক্টলি যা বাংলায় লেখা হয়েছে প্রথম সেন্টেন্সটি ইংলিশে তাই অর্থ করা হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটি অর্থটা একই রকম আছে, সামান্য একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ভাবের দিক থেকে দুটো সেন্টেন্সই যথাযথ। অনেকদিন আগে এই অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ ইংলিশ কি, ফেমিন। এই অঞ্চলে, ইন দিস এরিয়া বা ইন দিস রিজিয়ন, অনেকদিন আগে, লং টাইম এগো। তো সেন্টেন্সটা করা যাক দেয়ার দিয়ে। তো সেন্টেন্সটা কি দাঁড়াবে, এ লং টাইম এগো দেয়ার ওয়াজ আ টেরিবল ফেমিন ইন দিস এরিয়া বা ইন দিস রিজিয়ন। পুরো সেন্টেন্সটি যদি দেখা যায়, এতক্ষণ অবধি আমরা যা করছিলাম তা হয়েছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করা হয়েছে, কারণ এটা একটা পাস্টের ঘটনা, একটা অতীতের ঘটনাকে বলা হচ্ছে। তো যখনই আমরা টেন্স নিয়ে যদি কখনো কনফিউশন হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে ঘটনাটা লেখা হয়েছে কোন সময়, মানে কোন লেখক কবে লিখেছে না লিখেছে সেটা বড় কথা না, যখন যে সেন্টেন্সটা পড়ছেন সেই সেন্টেন্সটা কবেকার কথা বলা হয়েছে। যদি সেটা পাস্টের কোনো ঘটনাকে উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে। এরপর আছে, সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এই মাঠে আস্তানা গাড়েন। আস্তানা গাড়া, টেক শেল্টার, পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট। তো টেক থেকে টুক শেল্টার। কোথা হইতে আসে, এই কোথা হইতে আসা এই টাইপের সেন্টেন্স বেসিক্যালি একটু প্রবলেমেটিক বোঝার ক্ষেত্রে। তো আমরা যদি সেন্টেন্সটা এইভাবে তৈরি করি, নোবডি নোজ ফ্রম হোয়ার এ মঙ্ক কেম, কারণ
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্টেন্স এইভাবে লেখা যেতে পারে, এ মঙ্ক কাম ফ্রম নো হোয়ার, কিন্তু নো হোয়ারের সেরকম ভাবে কোনো মানে হয় না। যদি দেখা যায় মানে হোয়ার মানে কোনো জায়গার নেগেটিভ সেন্স, কোথাও হইতে আসেনি সেরকম ক্ষেত্রে চলে আসবে। কিন্তু এখানে বলা হচ্ছে কোথা হইতে, মানে এখানে এক্স্যাক্ট কোথা হইতে এসেছে কেউ জানে না, কিন্তু উনি কোথাও থেকে এসেছেন। নোবডি নোজ ফ্রম হোয়ার এ মঙ্ক কেম, হি টুক শেল্টার ইন দিস ফিল্ড। এরই সাথে আছে এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন। অন্নসত্র, ফুডকোর্ট, খুলিয়া দেন এখানে আমরা ওপেন দিয়ে শুরু করতে পারি বা স্টার্ট দিয়ে করতে পারি। তো সেন্টেন্সটা কি দাঁড়াবে, লেটার হি স্টার্টেড আ হিউজ ফুড কোর্ট দেয়ার, অর লেটার হি ওপেন্ড আ হিউজ ফুড কোর্ট দেয়ার। পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, নোবডি নোজ ফ্রম হোয়ার এ মঙ্ক কেম, হি টুক শেল্টার ইন দিস ফিল্ড, and later he started a huge food court there. নিজের বড়িতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না, কোনো পয়সা নেই। তো সেক্ষেত্রে আমরা একটি ইডিয়ামস ব্যবহার করতে পারি, ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল পাই। তো যেহেতু এটি পাস্ট টেন্সে হবে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য মঙ্ক ডিড নট হ্যাভ এ সিঙ্গেল পাই অফ হিজ ওন। সন্ন্যাসীকে এখানে মঙ্ক করা হয়েছে। হ্যাভ এ সিঙ্গেল পাই ইজ অ্যান ইডিয়াম। কেউ যদি চায় এখানে পপার করতে, কিন্তু পপার এখানে সঠিক হবে না। পপার মানে দেউলিয়া হয়ে যাওয়া ব্যক্তিকে বোঝানো হয়। পরের সেন্টেন্সটি আছে, শোনা যায় এমনই আশ্চর্য ছিল মানুষের ওপর তাহার প্রভাব, যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শোনা যায়, তো শোনা যায় জেনারেলি আমরা এর আগেও একাধিকবার বলা হয়েছে। শোনা যায়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইট ইজ সেড অর ইট ইজ হার্ড। এমনই আশ্চর্য ছিল মানুষের ওপর তাহার প্রভাব। প্রভাব ইংলিশ ইনফ্লুয়েন্স। আশ্চর্য আমরা অ্যামেজিং লিখতে পারি, বা অ্যাস্ট্রোনাইজিং লিখতে পারি, বা সারপ্রাইজিং লিখতে পারি। সেন্টেন্সটি যদি পাস্ট ইনডেফিনিটে করা হয় তাহলে আমরা কি লিখব, ইট ইজ সেড দ্যাট হিজ ইনফ্লুয়েন্স অন দি পিপল or on the individuals was so amazing or was so astonishing. এর পরের পার্টটা কি আছে, যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, that he used to stand in front of them and give orders with eye to eye contact. সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়াকে আমরা দুটো সেন্টেন্স এখানে ভাগ করে নিয়েছি। চোখে চোখে চাহিয়া, আই টু আই কন্ট্যাক্ট, সামনে ইন ফ্রন্ট অফ। পরের পার্টটা কি আছে, বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। মহাজন ইংলিশ মানি লন্ডারার, জমিদার জমিনদার বা ল্যান্ডলর্ড। তো সেন্টেন্সটা হবে, অ্যান্ড ইভেন দ্য বিগ জমিনদার্স অ্যান্ড রিচ মানি লন্ডারার্স ইউজ টু সেন্ড হিউজ অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড পালসেস টু দিস ফিল্ড। এবার যদি পুরো বাক্যটিকে আমরা বলি একসাথে, ইট ইজ সেড that his influence on the people was so amazing that, এখানে দ্যাট এর থেকে বেটার যদি আপনারা বিকজ ইউজ করেন, বিকজ হি ইউজ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দেম and gave orders with eye to eye contact, and even the big jamindars and rich money launderers used to send huge amount of rice and pulses to this field. পরের লাইনটা আছে, শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করিত অন্ন। দুর্ভিক্ষ ইংলিশ ফেমিন, দুর্ভিক্ষ পীড়িত ফেমিন স্ট্রাইকেন। গৃহস্থ হাউস হোল্ডার্স,
শত শত ভদ্র গৃহস্থ, হান্ড্রেডস অফ রেপুটেড হাউস হোল্ডার্স, কোমর বাঁধিয়া উইথ ফুল এফার্ট। তো সেন্টেন্সটা যদি আমরা কম্বাইন সেন্টেন্স বানিয়ে নিই, হান্ড্রেডস অফ রেপুটেড হাউস হোল্ডার্স themselves cooked food with full effort and fed or distributed to the famine-stricken men and women. এখানে প্রথম পার্টটা আছে যে শত শত ভদ্র গৃহস্থরা নিজেরাই রান্না করত, যেভাবে ইংলিশটা লেখা হয়েছে, নিজেরাই কোমর বাঁধিয়া রান্না করিত এবং দুর্ভিক্ষপীড়িত নরনারীদের মধ্যে তা বন্টন করে দিত। যদি আমরা ফিড যদি ব্যবহার করি বা তাদেরকে খাইয়ে দিতেন। ডিস্ট্রিবিউট আর ফিড দুটো আলাদা মানে হলেও এখানে আক্ষরিক না ভাবগত মানের দিক দিয়ে দেখলে দুটোই কাছাকাছি লাগবে, কারণ বিতরণ করতে মানে তাদেরকে খাইয়েই দিতেন। পুরো সেন্টেন্সটা যদি দেখা যায়, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, করা হয়েছে কম্বাইন সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স আছে, এখানে করা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। চলে আসি পরের সেন্টেন্সে। ব্যাপারটা যে ঠিক এইরকমই ঘটিয়াছিল তার কোনো প্রমাণ এখন আর নাই। প্রমাণ ইনস্ট্যান্স বা প্রুফ। ঘটা হ্যাপেন। তো আমরা যদি সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স বানাই, নাও দেয়ার ইজ নাথিং টু প্রুভ, এখন প্রুভ করার মতো কিছুই নেই, দ্যাট দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড লাইক দিস। পাস্ট ইনডিফিনিট কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, দ্যাট দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড লাইক দিস। এবারে সেন্টেন্সটিকে যদি একটি ছোট বাক্যেও সম্পূর্ণ করে নেওয়া যেতে পারে। তো সেন্টেন্সটা কিভাবে লেখা যেতে পারে? নো ইনস্ট্যান্স অফ দিস ইনসিডেন্ট ইজ প্রেজেন্ট নাও। এখন আর তার কোনো রকম এরকম যে ঘটিয়েছিল তার আর কোনো প্রমাণ এখন আর নেই, এখন আর কোনো প্রমাণ নেই সেই ঘটনার। তো সেক্ষেত্রে আক্ষরিক দিক দিয়ে দেখতে গেলে বা ভাবগত দেখতে গেলে প্রথম সেন্টেন্সটাই ঠিকঠাক। দ্বিতীয় সেন্টেন্সটা সামান্যভাবে কাছাকাছি আসে কিন্তু মানেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। যেসব বড় বড় উনানে সে বিরাট ক্ষুধা যজ্ঞের আগুন জ্বলিত, আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। দেখুন এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে। প্রথমটা যেসব বড় বড় উনানে সেই বিরাট ক্ষুধা যজ্ঞের আগুন জ্বলিত, দ্বিতীয়টা আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। বড় বড় উনান, তো উনান ইংলিশ আমরা কি লিখতে পারি? ফার্নেস লিখতে পারি, কিন লিখতে পারি বা ওভেন লিখতে পারি। কালো দাগ, ব্ল্যাক স্টেন। বিরাট উনুন, হিউজ ফার্নেস বা হিউজ কিলন। তো পাস্ট ইনডিফিনিটে যদি আমরা সেন্টেন্সটা করি তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারবো, টুডে ইভেন দ্য ব্ল্যাক স্টেন অফ দ্য হিউজ কিলন অর ফার্নেস হুজ ফায়ার ওয়াজ লাইটেড টু অ্যাপিস। অ্যাপিস মানে মেটানো। এই যে বলা হয়েছে বিরাট ক্ষুধাযজ্ঞের আগুন, তো ক্ষুধাযজ্ঞ তো একটা বাংলায় ভাবমূলক কথা হয়ে গেল, এটাকে সহজভাবে বলে ক্ষুধা মেটানো। লাইটেড, আগুন জ্বালানো হয়তো। পাস্ট ইনডিফিনিট কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ওয়াজ লাইটেড। পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসের আমরা যে স্ট্রাকচারটা জানি সেটা হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তাই করা হয়েছে। ফায়ার এখানে আছে, ফায়ার অবজেক্ট, ওয়াজ বি ভার্ব আর লাইটেড থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। টু অ্যাপিস, যে বিরাট উনুনগুলো জ্বালানো হতো তার কোনো কালির দাগ অবধি এখন আর খুঁজে পাওয়া যায় না। এখানে হুজ ফায়ার ওয়াজ লাইটেড টু অ্যাপিস দ্য হাঙ্গার উইল বি সিন নো হোয়ার। এখানে উইলটা যে ব্যবহার করা হয়েছে সেটা প্রথম সেন্টেন্সের সঙ্গে টুডে ইভেন দ্য ব্ল্যাক স্টেন অফ দ্য হুইচ ক্লিন অর ফার্নেস এর সঙ্গে আছে উইল বি সিন নো হোয়ার। সেন্টেন্সটাকে যদি একটু অন্যরকম ভাবে লেখা যায়, ব্ল্যাক স্টেনকে আমরা যদি ডার্ক রিকালার করতে পারি,
বিরাট উনুন আমরা যদি এখানে করতে পারি প্রডিজিয়াস ওভেন। ফায়ারকে একটু ভালো করে দেওয়া যাক হার্থ। মেটানো, ক্ষুধা মেটানো, কনসিলেট। তো আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি আরো ভালোভাবে, টুডে সো দ্য ডার্ক রিকালার অফ দ্য প্রডিজিয়াস ওভেন অর হিটার হুজ হার্থ was lit to conciliate the starvation are going to be seen no place. গোয়িং টু একটি এমন ধরনের ইউজ যা জেনারেলি যদি দেখতে মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসই ব্যবহৃত হয়, কিন্তু মিনিংটা সবসময় কিন্তু ফিউচার টেন্সকে করে। যেমন আমি বইটি দিতে যাইতেছি, আই এম গোয়িং টু গিভ ব্যাক দ্য বুক। আই এম গোয়িং টু টেল ইউ, এখনো বলেনি, বলতে যাচ্ছে। আই এম গোয়িং টু প্লে ফুটবল, এখনো খেলেনি, খেলতে যাচ্ছে। তো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিকেশন করা হচ্ছে ফিউচারের দিকে, কিন্তু সেন্টেন্সটাকে লেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে পুরো ট্রান্সলেশনটা বলে নেওয়া যাক। অন দি অকেশন অফ দি চ্যারিয়ট দেয়ার ইজ নো পম্প ইন কেতুপুর। On the other side of the river Padma, there is a village named Sonakhali, where the chariot festival takes place. A small chariot of the Jamindar of Sonakhali comes out. There is a high road from Sonakhali to Mohanpur, which is 10 miles long. During the monsoon, only this road in this area is not submerged. Its name is Chhakosher Path. It is not conceivable to discover how the length of the road has expanded within the name. The chariots of the Jamindars of Sonakhali travel half a mile along this path and remain on one side of Anna Baba's field for 7 days. Then on the day of Ultarath, they return to Jamindar's house. The place has a little history of being the name of Anna Baba's field. A long time ago, there was a terrible famine in the region. Nobody knows from where a monk came. He took shelter in this field and later he started a huge food court there. The monk did not have a single pie of his own. It is said his influence on the people was so amazing that he used to stand in front of them and gave orders with eye-to-eye contact, and even the big Jamindar and rich money launderers used to send huge amount of rice and pulses to this field. Hundreds of reputed householders themselves cooked food with full effort and distributed to the famine-stricken men and women. Now there is nothing to prove that the incident was happened like this. Today, the dark color of prodigious oven whose heart was lit to conciliate the starvation are going to be seen no place. তাহলে ট্রান্সলেশন প্রোগ্রামটি আজ এতটাই। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।